আমাদের প্রিয় কথা চ্যানেলটির সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। রওশনের হাত মুঠিবদ্ধ, হয়তো রাগ কমানোর চেষ্টা করছে। চোখও রাগে লাল হয়ে গেছে। এটা তুই ঠিক করলি নাভি, ইউ হ্যাভ টু পে ফর দিস। রওশন সুবাহকে নিজের গাড়ি করে ওর বাড়িতে পৌঁছে দেয়, তারপর গাড়ি ব্যাক করে চলে যায় নিজের গন্তব্য। আফি নিজেদের বাড়ির পার্কিংয়ে নিজের গাড়ি পার্ক করছে। গাড়ি পার্ক করে আবি পার্কিং হল থেকে বের হতে নিলেই কেউ ওর মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দেয়। আফি কিছু বুঝে ওঠার আগে আগন্তুকটি ওকে গাড়ির সাথে ধাক্কা দিয়ে ওর হাত বেঁধে ফেলে কিছু দিয়ে। আফি ছোটাছুটি করছে, আচমকা আগন্তুকটি ওর মুখ বরাবর কয়েকটা পাংস মারে। আফির নাক দিয়ে রক্ত বের হতে শুরু করেছে। ও চিৎকারও করতে পারছে না, আর না কাউকে ডাকতে পারছে। আগন্তুকটি আফিকে ধাক্কা দিয়ে ওর শার্টের কলার ধরে গাড়ির ডিস্কের সাথে কয়েকটা বাড়ি দেয়। আফি সিটকে পড়ে যায় ফ্লোরে, ব্যথায় কাতরাচ্ছে আফি। আগন্তুকটি ওর পাশে হাঁটু গেড়ে বসে, তারপর নিজের প্যান্টের পকেটে থেকে একটা আংটি বের করে আফির শার্টের পকেটে ঢুকিয়ে দেয়। আফি হাত ছুড়ছে বাঁধন খোলার জন্য। আগন্তুকটি দাঁড়িয়ে আফিকে ডিঙ্গিয়ে চলে যায়। ওয়াচম্যান পার্কিং ক্রস করে যাওয়ার সময় আফিকে এই অবস্থায় দেখে ছুটে আসে। তারপর আফির হাতের বাঁধন খুলে দিতে দিতে বলে, স্যার আপনি ঠিক আছেন? আপনার এই অবস্থা কি করে হলো? আফির হাতের বাঁধন খুলতেই ও এক ঝটকায় নিজের মুখের কাপড়টি সরিয়ে ফেলে দেয়। আফির নাক থেকে রক্ত বের হচ্ছে, ঠোঁটার কপাল ফেটে রক্ত পড়ছে। কে ছিল এখানে? কার এত বড় সাহস অভি রায়াজের উপরে হামলা করার? আমি দেখিনি স্যার, আমি এইমাত্র আসলাম আর আপনার এই অবস্থায়। আফি নিজের ঠোঁটের কোনায় আঙুল দিয়ে রক্ত মুছতে মুছতে বলে, কে হতে পারে এটা যে আমার বাড়িতে ঢুকে আমার উপরে হামলা করে চলে যায়? হঠাৎ আবির খেয়াল হলো লোকটি ওর প্যান্টের পকেটে কিছু রেখে গিয়েছে। আফি চট চলতে নিজের পকেট থেকে রিংটি বের করে। রিংটি বের করেই আফি চমকে যায়, কারণ এটি সুবাহার রিং, যেটা ও এঙ্গেজমেন্টের দিন সুবাহকে পরিয়েছিল। আফি রিংটা মুঠো করে হিংস্র চোখে বলে, তো এটা তোমার কাজ শোভা? আমাকে আমারই বাড়িতে গুন্ডা দিয়ে পিটিয়ে প্রতিশোধ নিলে? তোমাকে তো আমি মাসুম ভাবতাম, কিন্তু তুমি তুমি তো ইটস ওকে বেবি, খেলা তো সবে শুরু। আমার প্রতিঘাতের জন্য প্রস্তুত থেকো। নিজের বেডে বসে হাতে ফার্স্ট এইড করছে রওশন। আফিকে মারা আগন্তুকটি রওশনই ছিল। সুবাহকে কষ্ট দেওয়ার যোগ্য শাস্তি দিয়েছে ও আফিকে। আফিকে মারার সময় ডান হাতে আঘাত পেয়েছে ও। হাতের আঙুলের দিক দিয়ে ফেটে রক্ত বের হচ্ছে, সেখানে মলম লাগিয়ে ক্লিন করে নেয় রওশন। রওশন বারান্দায় চলে যায়, তারপর রেলিংয়ে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করে, রওশন কখনো কারো অপরাধ ক্ষমা করে না, সে যেই হোক। ভুল করলে সেটার যোগ্য শাস্তি রওশন দিতে জানে। তোর সবচেয়ে বড় ভুল হলো তুই সুভাকে কষ্ট দিয়েছিস। সুভার চোখের পানি আমার বুকের বাঁ পাশের ব্যথা তীব্র করে দেয়। ওর কষ্ট সহ্য হয় না আমার, কিন্তু বারবার তুই ওর কষ্টের কারণ হয়ে দাঁড়াস। ভেবেছিলাম সুভা তোর সাথে সুখী থাকবে, তাই ওকে তোর কাছে সঁপে দিয়েছিলাম, কিন্তু না, আমি ভুল ছিলাম। তুই ওর যোগ্য না। আমি সব সময় সুভার পাশে ছিলাম, আছি, আর থাকবো ছায়া হয়ে। আমার ভালোবাসা আমার মাঝেই থাকবে, ওর আড়ালে। রওশন শক্ত করে রেলিংটা ধরে, এতে হাত থেকে আবারও রক্ত ঝরতে শুরু করে। কিন্তু এতে রওশনের কোনো ভ্রুক্ষেপ নেই। ও নিজের মতো করেই আকাশের দিকে তাকিয়ে আছে। সকালে সুভা নিজের সব প্রেজেন্টেশন গুছিয়ে নেয়। আজ অনেক বড় দিন ওর জন্য। এত বড় কম্পিটিশনের পার্টিসিপেন্ট করছে ও। রেডি হয়ে বেরিয়ে পড়ে সুবাহা। শহরের সবচেয়ে বড় প্রদর্শনীয় হল বুক করা হয়েছে কম্পিটিশনের জন্য। 2 রাউন্ডের প্রতিযোগিতা হবে 2 দিনে। সেখানে থাকা এবং কাজের সব ব্যবস্থা করা হয়েছে। সুবাহা অফিসে পৌঁছেই ওর বসের কাছে এগিয়ে সব ফাইল জমা দেয়। ওয়েল ডান শুভা, তোমার সবগুলো ডিজাইন মাইন্ড ব্লোয়িং হয়েছে। থ্যাংক ইউ স্যার। দীপ্তি সুবাহাকে সব রুলস বুঝিয়ে ওকে নিয়ে স্টুডিওতে চলে আসে। সেখানে কম্পিটিশন থ্রো করা হবে।
স্টুডিওর পাশেই হোটেল বুক করা, সেখানে সবার থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রায় দেশের নামকরা অনেক ফ্যাশন ডিজাইনাররা এখানে পার্টিসিপেট করতে এসেছে। তাদেরকে দেখেই সুবাহার চেহারার রং পাল্টে যায়, কারণ সবাই অনেক বড় মাপের কম্পিটিশনের জন্য। এদেরকে বিট করা হয়তো অনেক কষ্টসাধ্য হবে সুবাহার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো রিশাও এখানে আছে। যতটুকু সুবাহা রিশাকে জেনে ও জিতার জন্য যে কোনো সীমানা অতিক্রম করতে পারে। তাই এখন তো সুবাহা ওর সবচেয়ে বড় শত্রু। সুবাহাকে হারানোর জন্য নিশ্চয়ই ওর মাথায় কোনো না কোনো কুবুদ্ধি ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এই কম্পিটিশনের চিফ গেস্টরা চলে আসবে। তারপর তারা তোমাদের ফাইল জমা নিয়ে রাতে কম্পিটিশন শুরু করবে। বাট স্যার, চিফ গেস্ট কারা? আসলেই দেখতে পাবে। বাইরে সবাই শোরগোল করছে যে চিফ গেস্ট চলে এসেছে। সব রিপোর্টাররা গেটের সামনে প্রস্তুতি নিচ্ছে তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। চলো। দীপ্ত সুবাহাকে নিয়ে হলের বাইরে চলে আসে। প্রথমে গাড়ি থেকে একজন মহিলা নেমে আসেন। সব রিপোর্টাররা তার কাছে গিয়ে প্রদর্শনী সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে। ইনি হচ্ছেন আনিকা বোস, আমাদের শহরের সবচেয়ে নামি দামি ফ্যাশন ডিজাইনার। পরে আরেকটা কালো গাড়ি এসে থামে। সবার নজর সেখানে শিফট হয়ে যায়। রিপোর্টাররা দৌড়ে সে গাড়ির সামনে যায়, আর কিছু গার্ড এসে তাদের গাড়ি থেকে একটু দূরে সরিয়ে দেয়। একজন গার্ড দরজা খুলে দিতেই বেরিয়ে আসে চিফ গেস্ট। তাকে দেখে সুবাহ যেন 440 ভোল্টে শক খেল। মুখ থেকে অটোমেটিকলি একটা শব্দ বেরিয়ে আসলো, মিস্টার হ্যারোগেন্ট। রওশন গাড়ি থেকে নেমেই নিজের প্যান্টের দুই পকেটে হাত গুজে স্ট্রেট হয়ে দাঁড়ায়। রওশনের ডান হাতে এখনো সাদা ব্যান্ডেজ করা, ধূসর রঙের শার্ট আর সাদা কোট ও প্যান্ট, হাতে ধূসর রঙের বেল্টের ঘড়ি, কালো শুজ। রাতের বেলাতেও চোখে সানগ্লাস লাগানো রওশনের। সুবাহা রওশনের ব্যাপারে সবকিছু নিয়েই কনফিউশনে থাকে। তার মধ্যে একটা হচ্ছে যে রওশন রাতের বেলাতেও অধিকাংশ সময় সানগ্লাস পরে থাকে। এটার কারণ সুবাহা জিজ্ঞেস করতে গিয়েও ভয়ে জিজ্ঞেস করতে পারে না। রাতেও সানগ্লাস পরা, এটা আবার কেমন স্টাইল বুঝতে পারে না সুবাহা। রওশনের গার্ডরা দুই দিক দিয়ে সবাইকে আটকিয়ে রেখেছে যেন কেউ রওশনের কাছে যেতে না পারে। দূর থেকে রিপোর্টাররা প্রশ্ন ছুঁড়ে মারছে ওর উপর। রওশন কারো কোনো কথার উত্তর না দিয়ে সোজা হলের দিকে হাঁটা ধরে। ওর পেছনে ওর কিছু গার্ডরা আসছে। রওশন সুবাহাকে ক্রস করে ভেতরে চলে গেল। দেখেও না দেখার ভান করলো ও সুবাহার সাথে। রওশন রায়জাদা এই কম্পিটিশনের চিফ গেস্ট? ও নো, তাহলে আর আমার জেতা লাগবে না, কারণ এনার সামনে গেলেই তো আমার হাত পা কাঁপে। কিন্তু কেন সেটাই জানি না, তার সামনে কথা বলতে গেলেও চোখে চোখ পড়লে আমার দম বন্ধ হয়ে আসে। আমি কিভাবে পার্টিসিপেট করব? রওশন চলে যেতেই সবাই এক এক করে ভেতরে চলে যায়। কাম শুভা, গেট প্রিপেয়ার্ড ইয়োরসেলফ। জি। আনিকার অ্যাসিস্ট্যান্ট এসে সবার ফাইল নিয়ে যায়। সবাই তাদের ফাইল জমা দিয়ে দেয় তার কাছে। আপনাদের এক এক করে ডাকা হবে কেবিনে। ফাইল নিয়ে যাওয়ার পর সবাইকে এক এক করে ডাক পাঠানো হয় প্রশ্ন করার জন্য। সুবাহার ডাক আসতেই ভয়ে ওর হাত পা কাঁপতে শুরু করে। বি স্ট্রং সুভা, তুই পারবি। সুবাহা বুকে ফু দিয়ে কেবিনে প্রবেশ করলো। রওশন নেই কেবিনে। এটা দেখে স্বস্তির নিঃশ্বাস নিল সুবাহা। কাম সুভা, বসো। জি। তোমার প্রত্যেকটা ডিজাইন আউটস্ট্যান্ডিং হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। আমি তোমাকে কম্পিটিশনের জন্য সিলেক্ট করেছি। আজকে রাতে প্রথম রাউন্ড এবং কালকে লাস্ট। সো অল দ্য বেস্ট। সুবাহা যেন আকাশে চাঁদ হাতে পেয়েছে। আনিকার সাথে হাত মিলিয়ে সুবাহা খুশি খুশি বেরিয়ে আসে কেবিন থেকে। বের হওয়ার সাথে সাথেই কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নেয় সুবাহা, কিন্তু পড়ে যাওয়ার আগেই সামনের মানুষটি ওকে ধরে ফেলে আর টানতে নিজের বুকে এনে ফেলায়। সুবাহা অচমকা পড়ে যাওয়ার ভয় পেয়ে যায় আর ব্যালেন্স রাখতে না পারায় সামনের মানুষটিকে জড়িয়ে ধরে। মানুষটির হার্টবিট শুনতে পাচ্ছে সুবাহা। মনে হচ্ছে এই হার্ট ওরই নাম নিচ্ছে। চেনা একটা পারফিউমের সুবাস নাকে আসছে সুবাহার। মানুষটি কে তা বুঝে ওঠার সাথে সাথে সুবাহা ধর পড়িয়ে সরে যায়। ওর সামনে ওর যমরাজ অর্থাৎ রওশন দাঁড়িয়ে আছে। সুবাহাকে এভাবে সরে যেতে দেখে রওশন চোখ তাকিয়ে বলে, তুমি সারাক্ষণ এমন ধরফর অবস্থায় থাকো কেন বুঝি না। যেখানে সেখানে পড়ে যাওয়া কি তোমার হবির আওতায় পড়ে?
এমন জিরাফের সাথে ধাক্কা লাগলে তো পড়বই। কিছু বললে? কই না তো, বলছিলাম আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। সুবাহা রওশনকে সাইড কাটিয়ে চলে যেতে নিলে রওশনের কথাই থমকে যায়। অল দ্য বেস্ট শোভা। সুবাহা অবাক চোখে তাকালো রওশনের দিকে। এই খারস রায়জাদা ওকে অল দ্য বেস্ট বলছে, ভাবা যায় এগুলা? একটা কথা সব সময় মনে রাখবে, এটা প্রতিযোগিতা, আর প্রতিযোগিতায় কেউ কারো আপন হয় না। তোমার আশেপাশে যারা আছে সবাই জিতার জন্যই এখানে এসেছে, তাই কারো উপর বিশ্বাস করে নিজের বিপদ টেনে নেও না। সবসময় কিন্তু তোমার সুরক্ষার জন্য আমি পাশে থাকবো না। তোমার নিজের সুরক্ষা তোমায় নিজে করা শিখতে হবে। রওশন কথাগুলো বলে সুবাহার জবাবের অপেক্ষা না করে কেবিনে চলে গেল। সুবাহা হা হয়ে তাকিয়ে আছে এখনো রওশনের যাওয়ার দিকে। পরামর্শ তো ভালোই দিল এই খারুস রায়জাদা, কিন্তু শেষের কথাটা কি বলে গেল? ইনি নাকি সবসময় আমার রক্ষা করার জন্য আমার পাশে থাকে। কি মিথ্যুক লোক! একদিন শুধু এনার গাড়ির সামনে পড়েছি আর ইনি আমার হেল্প করেছে নিজের বাড়িতে নিয়ে গিয়ে, কিন্তু যেভাবে ভাব দেখিয়ে বলে গেলেন কত বছর ধরে আমার পাশে থেকে আমাকে প্রোটেক্ট করছে। সুবাহা রওশনের কথায় প্রতিবারই কনফিউজড হয়ে পড়ে। মাঝে মধ্যে রওশনকে একটা মিস্ট্রিয়াস ধাঁধার মতো লাগে সুবাহার কাছে। কম্পিটিশনের সময় হয়ে যাচ্ছে, তাই সুবাহা আর না ভেবে চলে আসে ওখান থেকে। সুবাহা স্টাফ রুমে এসেই আফিকে দেখতে পায়। আফিকে দেখে সুবাহা কিছুটা ঘাবড়ে যায়, কারণ আফির মাথায় ব্যান্ডেজ করা, নাকে ছোট ব্যান্ডেজ, আরও কিছুটা ফুলে আছে। আভির এই অবস্থা কিভাবে হলো? আফি সুবাহাকে দেখে ওর দিকে এগিয়ে আসে। আফির চোখ লাল হয়ে আছে, এমন লাগছে সারা রাত ঘুমায়নিও। আফি সুবাহার কাছে আসতে সুবাহা পিছিয়ে যেতে নেয়, তখনই আফি সুবাহার হাত ধরে টান দিয়ে নিজের কাছে আনে। কি হয়েছে সুভা? এখন আমি কাছে আসলেই পিছিয়ে পড়ো কেন? নতুন কাউকে পেয়ে গিয়েছো নাকি? আমি তোমার মতো না আভি। যদি হতাম তাহলে অবশ্যই নতুন কাউকে নিজের জীবনের সাথে জড়াতাম, কিন্তু তোমার কাছ থেকে যে ধোঁকা পেয়েছি তারপর থেকে পুরুষ নামক জাতিকে ঘৃণা করতে ইচ্ছে করে। এত মাসুম সেজো না সুভা। দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না, কিন্তু আমার পিঠ পিছে কত কি করছো তার আন্দাজ আমার আছে। আভি লাগছে আমার, ছাড়ো। তা তোমার নতুন আশিকের নাম কি জানতে পারি? আফির কথায় সুবাহা অবাক চোখে ওর দিকে তাকালো। মানেটা খুব সোজা। তোমার নতুন আশিক কে, যাকে দিয়ে তুমি আমার এই অবস্থা করিয়েছো? একবার শুধু নামটা বলো সুভা, তারপর দেখো তোমার আশিকের আশিকি আমি কিভাবে শেষ করি, বুঝলে? পাগল হয়ে গিয়েছো তুমি আভি। আমি এরকম কিছুই করিনি তোমার সাথে। রিয়েলি? তাহলে এটা ওই লোক পেলো কি করে? আমার বাড়িতে ঢুকে আমাকেই মেরে আমার পকেটের এই রিংটা পুড়ে দিয়ে গেছে। রিংটা কি হাঁটতে হাঁটতে তার কাছে চলে গিয়েছে? রিংটা দেখে সুবাহা অবাক হয়ে যায়। এটা তো রওশনকে দিয়েছিল, তাহলে রওশন আবিকে মেরেছে। আর রওশন এমন কেনই বা করবে? আবি তো ওর ভাই হয়। এই মুহূর্তে আবিকে মিথ্যে বলতে হবে, নইলে ও রওশনের কোনো না কোনো ক্ষতি করে বসবে। দুইজনের সমস্যায় ও রওশনকে জড়াতে চায় না। এই রিংটা আমি কাউকে দেইনি। তোমার সাথে ঝগড়া হওয়ায় আমি তখন রেগে এটা রাস্তায় ফেলে দিয়েছিলাম। সুবাহার কথায় আভি টাসকি খায়, কারণ ও জানে সুবাহা কখনো মিথ্যে বলে না। তাহলে ওর নতুন শত্রু উদয় হলো কোত্থেকে? তুমি সত্যি বলছো সুভা? সত্যি কি তুমি ওকে চেনো না? আমি মিথ্যা কথা বলি না। এতদিনেও আমাকে চিনতে পারলে না? আই এম সরি শুভ। সুবাহাকে জড়িয়ে ধরতে আসলে সুবাহা পিছিয়ে যায়। আই ডোন্ট নিড ইউর সরি। তুমি এখান থেকে চলে গেলে আমি খুশি হব। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু আমি তোমার আশপাশেই আছি। অল দ্য বেস্ট বেবি। হ্যাঁ। আবি চলে যেতে সুবাহা চিন্তায় পড়ে যায়। রওশন এমনটা কেন করবে ভেবে পাচ্ছে না ও। যেভাবেই হোক রওশনের সাথে দেখা করে ওর সব প্রশ্নের উত্তর নিতে হবে। কিছুক্ষণ পর সুবাহা আর বাকি সব কম্পিটিশনরা হলে বসে আছে। সবাই নিজেদের প্রেজেন্টেশন নিয়ে ব্যস্ত। অপর সাইডে রিশা বসেছে। সুবাহার পাশে একটা ছেলে বসেছে। হাই মিস শুভা। হাই।
আমি জাহিদ, নাইস টু মিট ইউ। সুবাহা জাহিদের সাথে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করছে। আসলে জাহিদ একটু বেশি চিপকু টাইপের, আর ওর দৃষ্টি ও সুবাহার কাছে কেমন যেন লাগছে। রওশন আর আনিকা আসতেই প্রেজেন্টেশন শুরু হয়। সবার প্রেজেন্টেশন সুন্দর হয়েছে, কিন্তু রওশন কারোটা দেখছে না, ও নিজের ফোন নিয়ে ব্যস্ত। সুবাহার প্রেজেন্টেশনের ফাইল আনিকা ধরতেই রওশন ওর থেকে ফাইলটা নিয়ে নিজেই চেক করে। সব ফাইল চেক করা শেষে রওশন আনিকাকে কিছু বলে বেরিয়ে যায় হল থেকে। আনিকা এতগুলো কম্পিউটার থেকে শুধু 5 জন সিলেক্ট করে, তার মধ্যে সুবাহা, জাহিদ আর রিশাও আছে। কালকে ফাইনাল রাউন্ড করা হবে, তাই সবাইকে হলের সামনে বুকিং করা হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সুবাহা নিজের সব প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে হোটেলে চলে যায়। আফিও সেম হোটেলে রুম বুক করেছে, যেন সুবাহার উপর নজর রাখতে পারে। আফি সুবাহার সাথে কথা বলার চেষ্টা করলেও সুবাহা ওকে অ্যাভয়েড করে। সুবাহার রুম 3rd ফ্লোরে 125 নম্বরে। সুবাহা নিজের রুমে এসে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ বাদে সুবাহা ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে। হঠাৎ দরজায় কেউ নক করায় সুবাহা গিয়ে ডোর খুলে দেয়। জাহিদ দাঁড়িয়ে আছে রুমের বাইরে। জাহিদ, আপনি? কেন আসতে পারি না? জাহিদের দৃষ্টি সুবাহার কাছে ভালো লাগছে না, কিছু একটা ঘাপলা মনে হচ্ছে। না মানে, এই সময় কোনো প্রয়োজন ছিল? জাহিদ সুবাহকে সাইড করে ওর রুমে ঢুকতে ঢুকতে বলে, প্রয়োজন তো ছিল। এভাবে জাহিদ রুমে ঢুকে পড়ায় কিছুটা অবাক হয় সুবাহা, তাও ভদ্রতার খাতিরে ও কিছু বলল না। কি প্রয়োজন? তোমাকে জি? আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পছন্দ করি না, তাই ক্লিয়ারলি বলছি। প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগেছে, তাই আমার তোমাকেই চাই। এখন তুমি নিজের ইচ্ছায় রাজি হবে নাকি সেটা টোটালি আমার উপর ডিপেন্ড করবে? সুবাহা শকড প্লাস রেগে যায় জাহিদের কথায়। ওর রুমে এসে ওকে বাজে প্রস্তাব দিচ্ছে, কি সাহস! জাহিদ সুবাহার কাছে এসে ওর গালে হাত রাখতে নিলেই সুবাহা সরে যায়। বের হন আমার রুম থেকে এক্ষুনি, না হলে আমি গার্ডসদের ডেকে আপনাকে বের করব। জাহিদ সুবাহার হাত ধরে ওকে হ্যাসকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো, তারপর বলল, স্টপ ইট সুভা, এত ড্রামা করার কিছুই নেই, কেউ কিছু জানতে পারবে না, প্রমিস। সুবাহা জাহিদকে ধাক্কা দিয়ে সরিয়ে ওর গালে চড় বসিয়ে দেয়, তারপর বলে, আপনার মতো বাজে মন মানসিকতা আমার জাহিদ না। নিজের এই ফালতু অফার নিয়ে বের হন এক্ষুনি, জাস্ট গো। সুবাহার হাতে চড় খেয়ে জাহিদের মাথায় রক্ত গরম হয়ে যায়। ও রেগে সুবাহার হাত ধরে ওকে ধাক্কা দিয়ে পেটে ফেলে দিয়ে বলে, ভালোই ভালোই বলছিলাম, বাট আফসোস, তোমার মতো মেয়েরা ভালো কথার দাম দিতেই জানে না, তোমাদের সাথে জোর জবরদস্তি করতে হয়। সুবাহা উঠে যেতে নিলে জাহিদ সুবাহার হাত চেপে ধরে পেটে। দেখেন, ভালো হবে না বলে দিলাম। সুবাহার ধাক্কায় জাহিদ তিল পরিমাণও নড়ছে না, বরং ওর হাত আরো জোরে চেপে ধরছে। জাহিদ সুবাহার দিকে আরেকটু এগিয়ে যেতে নিলেই বাধা অনুভব করে। হঠাৎ কেউ পিছন দিয়ে ওর কলার চেপে ওকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। জাহিদ সরে যেতেই সুবাহা এক ঝটকায় উঠে পড়ল। সামনের মানুষটিকে দেখে সুবাহার রিয়াকশন বদলে যায়। রওশন অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে জাহিদের দিকে, চোখ দুটো যেন লাভা বের হচ্ছে, এমন ভয়ঙ্কর লাল হয়ে আছে রওশনের চোখ। রাগে ঘাড়ে রগও ফুলে গেছে, আর হাত মুঠিবদ্ধ করে রেখেছে যেন রাগ সংবরণ করতে পারে। রওশনকে দেখে এতটা ভয়ঙ্কর লাগছে যে সুবাহার গলা শুকিয়ে যাচ্ছে ভয়ে। এমন লাগছে জাহিদকে যেন কাঁচা চিবিয়ে খাবে রওশন। স্যার আপনি? কেন নিজের একান্ত মুহূর্তে আমাকে এখানে আশা করনি? না স্যার, আসলে জাহিদ কথাগুলো বলতে বলতে উঠতে নিলেই রওশনের বুকে লাথি দিয়ে ওকে দূরে ছিটকে ফেলায়। জাহিদ সোজা দরজার সাথে বাড়ি খায়, আর দরজা ধাক্কা চোটে বন্ধ হয়ে যায়। অটোমেটিক লক দরজা, তাই সামান্য পুক করার বন্ধ হয়ে গেছে। আহ! রওশন জাহিদের দিকে তেড়ে গিয়ে ওর কলার ধরে দাঁড় করিয়ে আরো 4-5টা ঘুষি মারল নাক বরাবর। রওশন জাহিদকে মারছে আর চিৎকার করে বলছে, তোর সাহস কি করে হয় সুভার দিকে খারাপ দৃষ্টি দেওয়ার? শুধু তা নয়, ওর দিকে হাত বাড়ানোর সাহস পেলি কোত্থেকে তুই?
সুবহা মারপিটকে ভয় পায় প্রচুর। রওশনের এই রূপ দেখে ও যেন জমে গেছে। ভয়ে কাঁপছে সুবহা দূরে দাঁড়িয়ে। এদিকে সুবহার রুমের দিকে আসছে রিশা আর আফি। যদি তোমার কথায় 1%ও মিথ্যে থাকে, আমি তোমাকে কি করব ইউ হ্যাভ নো আইডিয়া। আমি নিজের চোখে দেখেছি অভি, ওই জাহিদকে সুভার রুমে যেতে। এত রাতে একটা ছেলে একটা মেয়ের রুমে কেন যাবে বলো? নিশ্চয়ই ওদের মাঝে কিছু চলছে। আজকেই তুমি প্রমাণ পেয়ে যাবে তোমার সুভা কত বড় ক্যারেক্টারলেস। যদি রিশার কথায় সত্যতা থাকে, তাহলে কি জাহিদই সেই লোক যে সেদিন আমার উপরে হামলা করেছিল? রওশন জাহিদকে মারতে মারতে প্রায় আধা মারা বানিয়ে ফেলেছে। নিস্তেজ হয়ে গেছে জাহিদ, আর একটু হলে বুঝে মরেই যাবে। জাহিদের এই অবস্থা দেখে সুবহার ভয় আরো বেড়ে যায়। ও দৌড়ে রওশনের কাছে গিয়ে ওকে আটকানোর ক্ষমতা করে। রওশন, এবার ছেড়ে দিন প্লিজ, মরে যাবে তো। সুবহার কথা যেন রওশনের কানে যাচ্ছে না। ও জাহিদকে মারতেই আছে। সুবহা গিয়ে রওশনের হাত ধরে ফেলে। এতে রওশন সুবহার দিকে অগ্নির দৃষ্টিতে তাকায়। রওশনের এই দৃষ্টি যথেষ্ট সুবহাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য। সুবহা রওশনের দিকে তাকিয়ে ঢোকিল, তারপর আমতা আমতা করে বলল, ওর কিছু হলে আপনারও বিপদ হবে রওশন। রওশন এবার সুবহার বাহু ধরে ওকে নিজের কাছে এক ঝটকায় নিয়ে আসলো। তারপর দাঁতে দাঁত চেপে বলতে শুরু করলো, এত কিসের কথা ছেলেদের সাথে? হ্যাঁ, ফলেও দেখেছিলাম এই ছেলের সাথে কতটা ক্লোজলি বসেছিলে তুমি, কথাও বলেছিলে। বাহ, সবাইকে নিজের মতো অবুঝ ভেবো না শোভা। কার মনে কি আছে কেউ বলতে পারে না, তাই নিজের বিপদ নিজে টেনে আনা বন্ধ করে দাও। আমি বুঝতে পারিনি এই লোকটা এমন হবে। রওশন সুবহাকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরলো শক্ত করে। সুবহা রওশনের বুকে মুখ গুজে কান্না করছে। এই মুহূর্তে এই জায়গাটা ওর কাছে সবচেয়ে নিরাপদ মনে হচ্ছে। কেন বোঝো না শোভা? আমি সবসময় তোমার পাশে থাকতে পারবো না, আমাকে যে চলে যেতে হবে। তাই তোমাকে স্ট্রং হতে হবে শোভা, নিজের প্রোটেকশন নিজে করা শিখতে হবে। আমার অস্তিত্ব তোমার জীবনে ক্ষণিকের, কিন্তু তোমার এখনও পুরো জীবন পড়ে আছে দুনিয়াটাকে নতুন করে দেখার জন্য। হঠাৎ দরজায় নক পড়ে আর সুবহা আর রওশন দরজার দিকে তাকায়। এক নাগাড়ে কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। সুবহা রওশনের থেকে সরে গিয়ে বলতে শুরু করলো, ও নো, এই সময় আবার কি আসলো? রওশনকে দরজা খুলতে নিলেই সুবহা ওকে বাধা দিয়ে বলতে শুরু করে, আপনি পাগল রওশন? আপনাকে এত রাতে আমার রুমে দেখলে সবাই কি ভাবে বুঝতে পারছেন? যা ভাবার ভাবুক, আই ডোন্ট কেয়ার। আই ডু কেয়ার। আপনি কম্পিটিশনের চিফ, আর আপনাকে আমার সাথে রুমে দেখলে আপনার বদনাম হবে। আপনি লুকান প্লিজ। হোয়াট? আমি লুকাবো? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ ঠিক আছে। আপনি ওয়াশরুমে যান। না না, খাটের নিচে। না না, আলমারিতে। হ্যাঁ, আলমারিই বেস্ট হবে। আপনি ওখানে লুকান। রওশন রায়জাদা কারো ভয়ে লুকাই না, আমি কোথাও যাব না। আপনার ইগোটা প্লিজ কিছু সময়ের জন্য তালা মেরে রাখুন, আমার জন্য প্লিজ। দেখো শোভা, দরজা ধাক্কানোয় আরো বেড়ে গেছে। সুবহা রওশনের হাত ধরে ওকে আলমারির ভেতরে ঢুকিয়ে দেয়, তারপর বলে, আমার জন্য কিছুক্ষণ ভেতরে থাকেন প্লিজ। রওশন আর কিছু বলতে পারল না, রাগে ওর শরীর জ্বলছে। সুবহা আলমারি বন্ধ করে দিয়ে দরজা খোলে। দরজা খুলতেই আভি হন্তদগ্ন করে ভেতরে ঢোকে, ওর পেছনে রিশাও। কোথায় ও? হ্যাঁ, আভির চোখ যায় ফ্লোরের পড়ে থাকা জাহিদের দিকে। বেচারা মার খেয়ে ফেন্ট হয়ে পড়ে আছে। এর এই অবস্থা কে করলো? আমি